আর কি আস্তাগফিরুল্লাহ না আলহামদুলিল্লাহ পড়ো এবং শুকরিয়া আদায় করো। যেখানে স্বামীর ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আর সেখানে আমি কিনা ফ্রিতে তোমাকে দিতে চাইছি, আর তুমি কিনা সেটাও নিতে নারাজ। ভালোবাসা দিতে না পারো, অন্তত নিতে তো পারো। বাই দ্য ওয়ে, তোমার স্বামী কিন্তু অল্প স্বল্প ভালোবাসাতে পারে না, একদম কঠিন ভালোবাসা দেবে তোমাকে। তুমি হাসবে নাকি কাঁদবে সেটা নিয়েও তুমি কনফিউজ থাকবে। ইরা শুকনো ঢোক গিলে বড় বড় চোখ ফেলে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল এবার হাতের ঘড়িটা বিছানার ব্যাক সাইডে রাখতে রাখতেই বলল, আপনি ধরা দিবে নাকি ছোটাছুটি করতে হবে? আগে বলে রাখি, জিম করা বডি আমার শক্তির সাথে কিন্তু পেরে উঠবে না তুমি। ইরা এবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করেই বলল, প্লিজ আরেকটা দিন সময় দিন। আদিল দাঁতে দাঁত পিষে গম্ভীর গলায় শুধালো, বারবার সময় চেতে লজ্জা করে না? বিয়ের 1 মাস অলরেডি হয়ে গেছে, তুমি কি চাইছো? আর কয়েকটা দিন বলতে বলতে আমাকে বুড়ো বানিয়ে দেবে? কোনো সময় দেওয়া হবে না তোমাকে। আর তুমি আমার কাছে আসবা নাকি আমি আসবো তোমার কাছে? ইরা শব্দ করেই বলে উঠল, আপনি এমনটা করতে পারেন না। আমি অনেক কিছু করতে পারি, সেটা তুমি কিছুক্ষণ পরেই টের পাবে। ছোট বলে কিন্তু ছাড়টা তুমি আর পাবে না। ইরা মিনমিন করেই বলে উঠল, আমি পানি খাবো। তো খাও, আমি কি ধরে রাখছি নাকি? পানি বাদে অন্য কিছু খেতে চাইলে আমার কাছে আসো। না না, আমি শুধু পানিই খাবো, ব্যাস শুধু পানি। আদিলের ঠিক হাতের ব্যাক সাইডে পানির জগের সাথে এই গ্লাস। এরা সত্যি পানির পিপাসা লেগেছে, কিন্তু আদিলের ব্যাক সাইড থেকে জগটা আনতে বেশ ভয় পাচ্ছে। যদি ধপাস করে 2 হাতে চাপটে ধরে, তাহলে কে আসবে এই ঝড় বৃষ্টির রাতে তাকে বাঁচাতে? তাই এরা সামনে এগোলো না, বরং আদিলকেই বলল। আপনি পানি ভরে দিন না। আদিল নাক ছিটকিয়ে গমগমে আওয়াজ তুলেই বলল, আমাকে দিয়ে কাজ করানোর পায় তারা বন্ধ করবো। তুমি চাইলে আমাকে নিয়ে একটু শুতেও তো পারো, আই ডোন্ট মাইন্ড। এরা গম্ভীর গলায় বলল। উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে আপনি বরং ঘুমান। আদিল হাত দ্বারা চুলগুলোকে ঠিক করতে করতেই বলল, আগে 9-6 করবো, পরে ঘুমাবো। এত হরফ পাশে থাকলে কি আর এমনি ঠিকঠাক মতো ঘুম হয়? এরা কৌতূহল নিয়ে আদিলকে জিজ্ঞাসা করলো। 9-6 মানে কি? আদিল সিরিয়াস গলায় বলল, কাছে আসো, প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে বলছি। 9-6 মানে বোঝার জন্য কাছে যেতে হয় বুঝি? আবার জিগায়, কাছে আয় সেমরি। যৌবন ফুরিয়ে জিলাপি হয়ে যাচ্ছে আমার দিন দিন। জীবনে 12টা বাজিয়ে দিলি। আমার জীবন মানেই কুত্তা কপাল। এরা কপাল কুচকেই বলল, আমি কি আপনার খালাতো মামাতো চাচাতো বোন লাগি? না, বউ লাগো। তাহলে তুই তো করি কেন করেন? আরে সেমরি, তুই এটাও বুঝোস না? তুই হইলি একদম পিওর ভালোবাসা। মুখের ভাষাই ভালো না, আবার নাকি পিওর ভালোবাসা? হ্যাঁ। আদিল এতক্ষণ ইরার সাথে শক্ত গলায় কথা বললেও এখন কিছুটা সিরিয়াস হয়ে বলল, বাসরটা শ্বশুর বাড়িতে করতে হবে বলে দুঃখ হচ্ছে, তবে অতিরিক্ত আনন্দে খুশিতে গদগদ হয়ে চেঁচামেচি করো না কিন্তু। পাশে রুমে আমার সম্মানিত শ্বশুর মহাশয় ঘুমোচ্ছেন। আদিল বাঁকা হেসেই বলল, কাম, কোলে আসো। আমি কেন আপনার কোলে যাব? আমি কি বাচ্চা নাকি? তুমি খুবই ছোট, পুরো বাচ্চাদের মতন। তাহলে আমার ফিডার কই? বাচ্চা যেহেতু তাহলে বরং আমি বসে বসে ফিডার খাই। আসো আসো আসো, কাছে আসো। ফিডারের থেকেও ভালো ফ্রেশ ইনটেক কয়েকটা টপটপ চুমু দিয়ে দিচ্ছি। এরা কপাল কুচকেই বলল, আপনার চুমো আপনিই খান। কেন, আমার চুমুতে কি উচ্চমানের অ্যালার্জি আছে? থাকতেও পারে, আপনি মানুষটাই তো আমার জন্য একটা অ্যালার্জি। তাই বুঝি? আদিল বিছানার এক পাশে বসে আছে, তো অন্যদিকে ইরা দরজার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টির সাথে ঝড়ের তাপমাত্রা বেশ অনেকটাই। বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের ভেতরে কারেন্টটাও চলে যাবে। ইরার ভাবনার মাঝেই টুস করে কারেন্টটাও ভ্যানিশ হয়ে যায়। এতক্ষণ লাইটের আলোর জন্য সবটা ঠিক থাকলেও এখন ভয়ে শিথিল হয়ে উঠছে পুরো শরীর। এত অন্ধকার রুমে ফোনটাকে এখন কোথায় খুঁজবে এরা? আদিল নিজেও তো ফোনের ফ্ল্যাশ অন করছে না, তাহলে এবার কি হবে ভেবেই এরা চুপ করে কার্নিশ ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে আছে। আদিলের দুষ্টু মনের দুষ্টু বাসনা মুহূর্তেই সব জেগে ওঠে। আদিল বিছানা থেকে উঠে এগিয়ে যায় ইরার দিকে। যেখানে ইরা ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে ঠিক সেইখানে আদিল টপ করে ইরার হাত টেনে ধরে দাঁত খিচে একটা ডায়লগ ছেড়ে দিয়ে বলে, এই সেমরি, তুই শুধুই আমার। আদিলের কাণ্ডে মুহূর্তে ইরা আমতা আমতা করে বলে উঠল, খাচ্ছ বেটা? হাত ছাড়। সুযোগ পেলেই হাত ধরে টানাটানি করেন।
এটা কোন ধরনের ম্যানার্স? পারিবারিক শিক্ষা বলে কি কিছু নেই নাকি? না, কোনো শিক্ষাই নেই। তুমি একটু শিখিয়ে দাও, আমি একটু শিখি। কাল শিখাবো, আজ নয়। অন্ধকারে একটু ভয় লাগে তো তাই। কোনো ফাঁকিবাজি করবেন না, ওকে? পাখিবাজি তো আমার রক্তে মিশে আছে বউ। বলেই আদিল হ্যাচকার টান মেরে ইরাকে নিজের বুকের কাছে আনে। ইরা টানের গতিবেগ বুঝতে না পেরে ধপাস করে আদিলের বুকে গিয়ে পড়ে। ইরা দাঁতে দাঁত পিষেই বলে উঠল, সমস্যা কি তোমার? সুন্দর ছেলে দেখলেই বুঝি গা ঘেঁষাঘেঁষি করতে হয়? তোমার পারিবারিক শিক্ষা ঠিক আছে তো? ইরা রাগে রিরি করেই বলে ওঠে, আপনি আসলেই অসভ্য। এতদিনে ঠিক চেঞ্জ হবো, আজকে প্র্যাকটিক্যালি তোমাকে তার প্রমাণও দেখাবো। কথা শেষ করে আদিল দেয়ালের সাথে শক্ত করে পিষে ধরে ইরাকে। নরম তুলতুলে ঠোঁটের ভাঁজে ঠোঁট বুজে দেয়। ইরা হাত ছাড়াছাড়ি করে আটকাতে চাইলে আদিল শক্ত হাতে এরার হাতগুলোকেও চেপে ধরে দেয়ালের সাথে। আদিল বেশ কিছু মিনিট নিজের ঠোঁটগুলো দ্বারা ইরার ঠোঁটের ওপর আক্রমণ চালাতে থাকে। প্রায় মিনিট 5 পরে ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়ে দেয় ঘাড়ে। এলোমেলো চুলকে হাত দ্বারা সরিয়ে দিয়ে উন্মুক্ত ঘাড়ে শক্ত করে কয়েকটা চুমু বসিয়ে দিল। ইরাকে কাচুমাচু করতে দেখে আদিল শক্ত দাঁতের কামড় বসিয়ে দিল ইরার ঘাড়ে, যা ইরার ঘাড়ে টনটনে দাগ সহ ব্যথার সৃষ্টি করে দিয়েছে। ইরার পরিহিত সুতির নরম তুলতুলে থ্রিপিস বুকের সাথে মেশানো ওড়না একটানে খুলে ফেলে দিয়ে আবারও মুখ ডোবালো ঘাড়ে। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে উঠছে বারবার। ইরা শক্ত করে খামচে ধরে আছে আদিলের শার্ট। আদিল ইরার বিষয়টা বুঝতে পেরে কোলে তুলে নিয়ে এগোলো বিছানার দিকে। ইরাকে বিছানার উপর রেখে নিজেও উঠে পড়ল বিছানায়। নিজের শার্টের বোতামগুলোকে খুলে ফেললো। তারপর ঝাঁপিয়ে পড়লো ইরার ছোট্ট শরীরের উপরে। ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, কপালে গালে ঠোঁটের শব্দ করে বেশ কয়েকটা চুমু খেয়ে নিল। আদিল 2 হাতে টেনে খুলে ফেললো ইরার জামা। ইরা বারবার আটকানোর চেষ্টা করলেও আদিলের শক্ত পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না, বরং সম্পূর্ণভাবে নিজের পরিপূর্ণ ভার ছেড়ে দেয় বিছানায়। স্বামীর মিষ্টি পরশে শরীরে শিরা উপশিরার প্রতিটি লোম শিহরিত। পুরো রুমে নিশ্চয়তার ছেয়ে আছে। রুমের ভেতরে 2টি প্রাপ্তবয়স্ক নরনারী পুরুষের নিঃশ্বাস বিলীন হয়ে ছড়িয়ে পড়ছে বারবার। ইরা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি কি আপনাকে আটকাতে পারি না? আদিল ইরার দিকে তাকিয়ে আলতো করে হেসে ফেলল। যেই নারী পুরোপুরিভাবে স্বামীর ভালোবাসায় উন্মাদ হয়েছে সেই কিনা আটকাতে চাইছে। আদিল গম্ভীর আওয়াজেই বলে উঠল, না ম্যাডাম, আপনি চাইলেও আজকে আমাকে আটকাতে পারবেন না। টেম্পোরারিলি আই রিয়েলি নিড ইউ বউ। আদিলের কথা কানে যেতেই ইরা শক্ত করেই নড়ে উঠল। সেই সাথে আরো বেশি ছটফট করতে শুরু করলো। ইরাকে কাচুমাচু করতে দেখে আদিল দাঁত পিষেই বলে উঠল, চর মেরে ফেলে দেবো বেদব, মোট সুইং করাস না আমার। মুহূর্তেই আদিল ইরাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল, ডুব দিল ভালোবাসার অধীন গহনে। ভালোবাসার পরশ এঁকে দিল ইরার প্রতিটি শরীরের ভাঁজে। ভালোবাসার এক তোলপাড় মুহূর্ত একে অপরের সাথে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। 2 ঘন্টা পর প্রচণ্ড ঝড়ের সাথে সাথে আকাশ কালো করে ছেয়ে পড়েছে বৃষ্টির বড় বড় ফোঁটা। সেই সাথে চমকে উঠেছে পুরো আকাশ। ইরা বিছানার এক পাশে একরাশ অভিমান নিয়ে শুয়ে আছে। আদিলের তীব্র ভালোবাসার পরও শরীরের প্রতিটি অঙ্গ স্পষ্ট। আদিল চুপ করে তাকিয়ে আছে ইরার দিকে। হয়তো তাকানোটাও বৃথা, কারেন্ট নেই, ঘরটাও বেশ অন্ধকার। যখন আকাশ চমকে ওঠে তখন অনেকটাই আলো এসে পড়ে রুমে। আদিল আর দূরে নয়, বরং ইরাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো কোমর টেনে। আদিল ঠোঁট কামড়েই বলে উঠল, বুঝতে পেরেছি, ভালোবাসা একটু কম হয়েছে তোমার। কাছে আসো, আর একটু দিচ্ছি। আদিলের কথা শুনে ইরা ঝরঝর করে কেঁদে উঠল। একটা মানুষ টানা 2টা ঘন্টা তীব্র যন্ত্রণা দেওয়ার পর আবার বলছে ভালোবাসা নাকি কম হয়েছে। ছি! রাগে কপাল কুঁচকে ফেলল ইরা। আদিল ইরার কোমর চেপে উন্মুক্ত ঘাড়ে গলা ডুবিয়ে দিয়ে বলল, আর একবার, ট্রাস্ট মি, ব্যথা দেব না। ইরা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, প্লিজ। কে শোনে কার কথা? আদিল ফের আবারও ইরার ওপরে উঠে 2 হাতে শক্ত করে চেপে ফের আবারও আদর করতে শুরু করলো। ইরা রাগে রিরি করেই বলে উঠল, ছাড়ুন, কি সব করছেন আপনি?
আদিল ইরার ঘাড় থেকে মুখ তুলে ঠোঁটে ঠোঁট ভুজে দিয়ে দিতে দিতেই বলল, নয় ছয় করছি বউ, এখন ছাড়াছাড়ি করা যাবে না। নতুন সকালের মিষ্টি আবহাওয়া, রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। বাইরের তাপমাত্রা এখনো বেশ ঠান্ডা, সে এখনো কিছুটা টুপ টুপ আওয়াজে বৃষ্টি পড়ছে। শিকদার বাড়িতে সবাই মিলে একসাথে সকালে নাস্তা করছে। অহনা শিকদার কালকে থেকে ক্ষিপ্র মেজাজে আছেন। আদিলের উপর ভীষণভাবে রেগে আছেন। কতটা ডেসপারেটলি হলে ফ্যামিলিতে ফোকাস না করে কাজে ঠিক কতটা ফোকাস করে একদম বাবার মতন, যার জন্য অহনা শিকদার বারবার চেয়েছিলেন যেন আদিল অন্তত রাজনীতিতে জড়িয়ে না পড়ুক। কিন্তু কে শোনে কার কথা, কোনোভাবেই আটকাতে পারেনি তিনি। আজ হয়তো সেই জন্যই বাইরের প্রেশার সামলাতে না পেরে বাড়ির কথা এবং বাড়ির মানুষের কথা সবকিছু ভুলে যায়, সেই সাথে নিজের পার্সোনাল লাইফের। গায়ে কমফোর্টার জড়িয়ে বেশ কাছাকাছি একে অপরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়ে আছে আদিল এবং ইরা। এরা কাচুমাচু হয়ে জড়িয়ে আছে আদিলের শক্ত বাহু জোরে। আদিল নিজের ছোট্ট বউটাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে আছে সেই গভীর রাত থেকে। এখন বেশ অনেকটাই সকাল হয়ে গেছে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে দেয়নি আদিল ইরাকে। নিজের উন্মাদ ভালোবাসা দ্বারা প্রভাবিত করে তুলেছিল বারবার। আদিল কিছু মিনিট যাবৎ ঘুম থেকে উঠেছে এবং গভীর দৃষ্টিপাত করে তাকিয়ে আছে ঘুমন্ত ইরার দিকে, যার লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এদিক সেদিকে এলোমেলো হয়ে। আদিল আলতো হাতে চুলগুলোকে এক পাশ থেকে আর এক পাশে রেখে কপালে ভাঁজে শব্দ করে একটা চুমু খেয়ে নিল। তার পদক্ষেপে চুমুটা ঠোঁটে দিবে, কিন্তু ঠিক তার আগ মুহূর্তই ইরা আদিলের ঠোঁটের ওপর আঙুল চেপে খিটখিটে মেজাজ দেখিয়েই বলল, সরকারি মাল পাইছেন, যখন তখন ডিস্টার্ব করেন, আগে আমায় ঘুমোতে দিন। আদিল মুহূর্তেই কপাল কুঁচকে ফেলল এবং সিরিয়াস হয়ে বলল, আমার বউ কোনো সরকারি মাল নয়, তুমি হলে আমার ব্যক্তিগত মাল। আর হ্যাঁ, আজকে থেকে ঘুমানোর স্বপ্নটা বরং ভুলে যাও। আজ রাত থেকে তোমার স্পেশাল ট্রেনিং শুরু হবে। ইরা কপাল কুঁচকে ফেলল। কিসের ট্রেনিং? আমি আপনার কাছে কোনো পড়াশোনা করব না। স্পেশাল ট্রেনিং বউ, এই ট্রেনিং স্বামী ছাড়া অন্য কেউ শেখাতে পারবে না। দরকার নেই কোনো ট্রেনিং এর। এরা মুখ পাকিয়ে বিছানা থেকে উঠে যাওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। গায়ে পরিহিত আদিলের লং টি শার্ট রাতে শাওয়ারের পর অতিরিক্ত ঠান্ডায় শরীরের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল, তাই আদিল হাতের কাছে থাকা নিজের টি শার্টটি ইরাকে পরিয়ে দিয়েছিল। এরা বিছানা থেকে উঠতে চাইলে ঠিক তখনই টনটনে ব্যথার অনুভব করতে পায়। গতরাতে স্বামীর মাত্রাতিরিক্ত ভালোবাসায় তার শরীরের এই হাল। এরা অল্প অল্প করে চেষ্টা করে বিছানা থেকে নেমে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত চলাচল তো দূরেই থাক, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। আদিল দ্রুত উঠে আসে ইরাকে হেল্প করতে। তাই দেখে ইরা রাগে রিরি করে উঠে দাঁতের দাঁত পিষে কিরমির করে বলে উঠল, অতিরিক্ত ভালোবাসা দেখাতে হবে না আমায়। রাতের কথা আমি এখনো ভুলে যাইনি। সব দোষ আপনার। ছি, কি বাজে আপনি। বলেই ইরা দ্রুত বিছানা থেকে নেমে যেতে চাইলে তখনই ধপাস করে ফ্লোরে বসে পড়ে। সত্যিই ব্যথাটা বেশ। ইরার এখন নাজেহাল অবস্থা দেখে আদিল ঠোঁট কামড়ে নিজের হাসি সংবরণ করেই বলল, হেল্প লাগবে মুখে বললেই পারো, নাটক করছো কেন? ইরা শক্ত গলায় বলে উঠল, সব দোষ আপনার, বাজে লোক একটা। এখন বেশ মজা নেওয়া হচ্ছে, তাই না? আদিল আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বরং ফ্লোর থেকে ইরাকে কোলে তুলে নিয়ে এগোলো ওয়াশরুমের দিকে। ইরা ফ্রেশ হয়ে নিলে সাথে আদিল নিজেও। ওয়াশরুমের ছোট্ট একটা মিররে বেশ ভালোভাবে লক্ষ্য করলো ইরা আদিলের ঘাড় সহ মুখে বেশ কিছু আঘাতের দাগ। দাগগুলো যে নখের তা একদম স্পষ্ট। ইরা লজ্জায় মাথা নত করে ফেলল। ইরা ভাবলো যদি কেউ এমনভাবে দেখে আদিলকে, তখনই কি ভাববে সবাই ইরাকে। ছিছি, কি করেছে স্বামীর মুখ সহ ঘাড়ে। ইরাকে এমনভাবে মাথা নত করে থাকতে দেখে আদিল কোমর চেপে ঘাড়ে আলতো চুমু খেয়েই বলল, স্বামীকে আনড্রেসে দেখে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে স্বামীকে জানাও। আই এম শিওর সে মাইন্ড করবে না। ইরা কপাল কুঁচকেই বলল, তাহলে আপনি কে? হয়তো তোমার স্বামীর ভূত। তাহলে ছাড়েন আমায়। আমার স্বামী আমার পাশে ভূত কেন? বাতাস কেউ সহ্য করবে না। আপনাকে তো সোজা উপরে পাঠানো টিকিট ধরিয়ে দেবে হাতে। স্বামীর প্রতি এত কনফিডেন্স ভালো না ম্যাডাম। কেন? পুরুষ মানুষ কিন্তু ভালো মানুষ হয় না ম্যাডাম। যদি পুরুষটা স্বামী রূপে হয় ঠিক তখন?
অসাধারণ। আর স্বামী রূপে কেমন? আদিল ইরাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতেই বলে উঠল। সেই প্রমাণ চাই তোমার? ইরা শক্ত গলায় বলে উঠল। না না, আর কোনো প্রমাণ চাই না আমার। আদিলের হাত দিয়ে নখ ঘষতে ঘষতেই বলে উঠল। আর একবার। ইরা এক লাফে বিছানা থেকে সরে গিয়ে দাঁতে ধাত খিঁচেই বলে উঠল। অসভ্য লোক, মেরে ফেলবেন নাকি? আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে হেসে ফেলল আর বলল। স্বামীর আদরে কেউ মরে না যান। আদিলের ফোনে একটা টেক্সট আসতেই আদিল ইরার থেকে মুখ ঘুরিয়ে ফোকাস করলো ফোনে, যেখানে রেজলুমান লিখে পাঠিয়েছে। আমি রেস্টুরেন্টে ওয়েট করছি, ইমিডিয়েটলি চলে আয়। আদিল ছোট্ট করে রিপ্লাই করে জানায়। ওকে। আদিল ইরাকে উদ্দেশ্য করেই বলল। সব মানবাভিমানের পালা শেষ হলে এবার তো দয়া করে বাড়ি চলেন। তৎক্ষণাৎ ইরার মনে পড়ে যায় সে তো খুব করে রেগেছিল আদিলের ওপরে। তাহলে কালকে কি এমন হলো হঠাৎ করে সব রাগ মুহূর্তেই বিলীন হয়ে গেল। ইরা দীর্ঘশ্বাস টেনে তাকিয়ে থাকে আদিলের দিকে। তাই দেখে আদিল গম্ভীর মুখেই বলে উঠল। তাড়াতাড়ি চলো, এখন আবার বলো না যে যাবো না আপনার সাথে, তাহলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে হলো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। বউ ছাড়া রাতে ঘুম হয় না আমার। এরা ভ্রু নাচিয়ে বলল। এতদিন তো দিব্যি ঘুম হতো, এখন আবার কি হলো? বিয়ে করেছি কি বউকে ছাড়া ঘুমানোর জন্য? এক রাতও বউ ছাড়া ঘুমাবো না। এর জন্য যদি মিছিল করতে হয় আমি তাতেও রাজি। ইরা ফিক করে হেসে দিয়ে এগিয়ে গেল কাবার্ডের দিকে এবং ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা দিয়ে বিছানার কাছে আসে। বক্স থেকে কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আদিলের ঘাড়ে বুকে লাগিয়ে দিয়ে মুচকি মুচকি হেসে ফেলল। তা দেখে আদিল ইরার হাত টেনে একটা চুমু খেয়ে বলে উঠল। বাহ, কি কপাল আমার, পুরাই সোনায় বাঁধানো। একবার বউ খামছে চেহারার নকশা পাল্টে দেয়, তো আরেকবার সেগুলোকে ঢেকে রাখার ব্যবস্থাটাও করে রাখবে লোক লজ্জার ভয়ে। কথা শেষ করে আদিল শব্দ করে হেসে দেয়। তা দেখে ইরা কপাল কুঁচকে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। আদিব প্রপার ভাবে রেডি হয়ে নিচে অপেক্ষা করছে কলির জন্য। আজকে আদিব কালো সিল্কের পাঞ্জাবি পরেছে, সেই সাথে পরিপাটি করে রেখেছে নিজেকে, সেই সাথে দেখতেও বেশ আকর্ষণীয় করে তুলেছে নিজেকে। আদিব ফোনে ছোট্ট বাচ্চাদের মতন গেম খেলছিল। বেশ ব্যস্ততার মাঝে কলি কালো রঙের লং একটা চুড়িদার পরে নিচে নেমে আসছে। দুইজনের একসাথে কালো রঙের জামা পরার কারণটা অজানা সবারই, কেউ জানে না। গতকাল রাতে আদিব কলিকে এই জামাটা দিয়ে বলেছিল পরতে। তারা নাকি কোথাও ঘুরতে বের হবে। কলির বরাবরই ঘুরতে অনেক পছন্দ, তাই আদিবকে মুখের ওপর নিষেধ করতে পারেনি কলি। কলি বেশ অনেকটাই সেজে গুজে এসেছে। আজকে বারবার কলির মনে হচ্ছে হয়তো আজ স্পেশাল কিছু ঘটতে চলেছে তাদের সাথে। কলি একটু আগ বাড়িয়ে আদিবকে জিজ্ঞাসা করলো। আমাকে কেমন লাগছে দেখতে? আদিব পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে চোখ বুলিয়ে দেখে নিয়ে তারপর বলল। একদম সাতচুন্নির মতো লাগছে। কলি এবার একটু হেসে কনফিডেন্সের সাথেই বলে উঠল। থ্যাঙ্কস। আদিব একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। সাতচুন্নি বলে প্রশংসা করলে বুঝি থ্যাঙ্কস জানাতে হয়? কলি সিরিয়াস হয়ে বলল। তুমি যেহেতু বলেছো আমাকে শাকচুন্নির মতো লাগছে, তাহলে তাই ঠিক। তুমি তো আমার জন্য হলেও জীবনে একবার শাকচুন্নিকে দেখলা, তা নয় তো তোমার যা চেহারা, শাকচুন্নি কেন, কোনো টিকটিকির মাও আসবে না তোমার সাথে দেখা করতে। আদিব কপাল কুঁচকালো। কলি কিছু একটা আজ করতে পেরেই বলে উঠল। না, ধন্যবাদটা এর জন্য দেইনি তো। আমাকে এত সুন্দর একটা চুড়িদার গিফট করেছো, তার জন্য দিলাম। আদিব গম্ভীর গলায় বলল। তোর কাজ এতটাই, তাই না? আমার পেছনে লাগা। অবশ্য তুই এই কাজটাই ভালোই পারিস। ওদের এত কথা কাটাকাটি দেখে আশরাফ শিকদার আদিবের দিকে তাকালেন, কর্কশ গলায় বলে উঠলেন। কি হয়েছে মামুনি? আশরাফ শিকদারকে দেখে কলির মনে হলো না চাইতেও জল। ভাইয়াকে ইচ্ছে মতন কয়েকটা বকা খাওয়াতে পারলে মনে একটু শান্তি লাগতো। তাই কলি নিষ্পাপ গলায় বলে উঠল। দেখো না বড় আব্বু, ভাইয়া তখন থেকে আমাকে বকেই চলেছে। কলির কথা শুনে আদিব উঠে দাঁড়াতে দাঁড়াতে কলির মাথায় টোকা মেরেই বলল। ছোট জেরির মতন সারাদিন আমার পেছনে পড়ে থাকিস, আর এখন কিনা অভিযোগের বস্তা খুলে বসেছিস?
তুই অভিযোগ করে বসে বসে আমি বরং চাই। কথা শেষ করে আদিব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন এইখানে আর 1 মিনিট সময়ও থাকলে আশরাফ শিকদার জ্ঞান দিতেই থাকবেন। একটি শুভ কাজে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।